কে হতে যাচ্ছেন বঙ্গভবনের বাসিন্দা? মির্জা ফখরুল, নজরুল ইসলাম খান, নাকি খন্দকার মোশাররফ হোসেন, নাকি অন্য কোনো দলের সিনিয়র নেতা? রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্ন বেশ কিছুদিন ধরেই বেশ চাউর ছিল, তবে সব আলোচনার অবসান হয়েছে আজ বৃহস্পতিবার অবশেষে জানা গেল দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এ নিয়ে আজকের এখন চলতি সাথে আছি সাজিদ আরাফাত। আজকে দলের শীর্ষ নেতাদের একটি জরুরি বৈঠক ছিল। সেই বৈঠক থেকেই মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত করা হয়। পরে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। আমরা দেখেছি আজকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে 5 সদস্যের একটি দল নির্বাচন কমিশনে গিয়েছিলেন। সেখানে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন এবং এর আগেই কিন্তু আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই এই আলোচনা চলছিল যে কে হবেন এবারের 23তম রাষ্ট্রপতি। এর মধ্যে আমরা দেখেছি যে স্পিকার কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে যে রাষ্ট্রপতি নির্বাচন করার যে বিষয়টি আছে সেটি ঘিরেই কিন্তু আলোচনা চলছিল। এর মধ্যে কিন্তু অনেক ধরনের নাম আমরা শুনতে পেরেছি। অনেকের নাম, নজরুল ইসলাম খানের নাম এসেছিল, খন্দকার মোশাররফের নাম শোনা যাচ্ছিল, আব্দুল মঈন খানের নাম এসেছিল। এই নামগুলো আসার পরে কিন্তু বেশ একটি আলোচনা চলছিল, বেশ জোরালো হচ্ছিল। তবে গণমাধ্যমগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরে জানাতে শুরু করছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এবং সেটি আজকে বেশ স্পষ্ট হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল 9টার দিকে একটি বৈঠক হয়েছে, সেখানে সিদ্ধান্ত জানা গেছে এবং এরই অংশ হিসেবে দল ও সরকার এরই মধ্যে দল এবং সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সরকারের যে দলীয় দায়িত্বে তিনি ছিলেন মহাসচিব পদ, এবং সরকারের পক্ষে তিনি এলজিআরডি মন্ত্রীর যে দায়িত্ব পালন করছিলেন সেই দায়িত্ব থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেছেন এরই মধ্যে। এবং যেটি বলছিলাম, সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদের বিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে এবং সেটি আর কয়েকদিন পরেই সেই আয়োজনটি হতে যাচ্ছে একেবারে নিয়মতান্ত্রিকভাবে। নির্বাচন কমিশনের যে তফসিল, সেই তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল নির্ধারিত, এবং সেই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখেছি আজকে 11 দলীয় যে জোট রয়েছে তাদের পক্ষ থেকে কর্নেল অলির যে মনোনয়নপত্র, রাষ্ট্রপতি হিসেবে তিনি যে নির্বাচন করবেন তাদের পক্ষ থেকেও কিন্তু মনোনয়নপত্র দেওয়া হয়েছে এবং আজকে বিএনপির পক্ষ থেকেও দেওয়া হয়েছে, এবং এই মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 16 আগস্ট সকাল 10টা থেকে নির্বাচন কমিশন ভবনে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের যে সময় রয়েছে শেষ সময় সেটি 18 আগস্ট বিকেল 4টা। মোটা দাগে এই বিষয়গুলো রয়েছে, এবং 20 আগস্ট একদম সবশেষ যে 20 আগস্ট সেটি জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলছিলাম। একাধিক প্রার্থী যদি থাকে, সংসদ সদস্যরা সেখানে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ এলডিপির যে চেয়ারম্যান রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। আজকে বেলা 11টার দিকে কর্নেল অলির মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, এবং কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার না করেন তাহলে দীর্ঘ প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে এবং ভোট হবে। এর আগে 1991 সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। এর মাঝখানে কিন্তু বেশ কয়েকজন রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছেন, প্রায় 7 জনের মতো রাষ্ট্রপতি হয়েছেন ক্ষমতাসীন দলগুলো থেকে। সেটি হয়েছিলেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয়া হয়নি এই মাঝখানের এই সময়গুলোতে। এবং বাংলাদেশের রাজনীতিবিদ, অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ বলা চলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এবার রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এই বিষয়টি আমরা এটি ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। একটু আমরা ফখরুল ইসলাম আলমগীরের যে রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন, বা তার যে বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে তার যে পরিচিতি, সেটি একটু আমরা একটু জানতে চাই, আলোকপাত করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2016 সালের 30 মার্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি 20 মার্চ 2011 সাল থেকে প্রায় 5 বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দীর্ঘ সময় তিনি দায়িত্ব পালন করেছেন। 2009 সালের 8 ডিসেম্বর যে অনুষ্ঠিত হয়েছিল 5ম জাতীয় কাউন্সিল, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়েছিল। এর আগে 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। তার নিজ যে নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, এবং সেই সময় তিনি কিন্তু মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, অর্থাৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কিছুদিন, এরপরে বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী সেখানেও তিনি দায়িত্ব পালন করেন। 2008 সালে তিনি নবম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে সেখানে তিনি দুর্ভাগ্যজনকভাবে পরাজিত হয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটু ছাত্রজীবন নিয়ে আলোচনা করতে চাই। তিনি 60-এর দশক থেকেই কিন্তু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তিনি শিক্ষার্থী ছিলেন। সেই শিক্ষার্থী থাকাকালীন সময় তার রাজনৈতিক যে ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়, অর্থাৎ ছাত্র রাজনীতির ক্যারিয়ার শুরু হয়। সেই সময় পূর্ব পাকিস্তানের যে কমিউনিস্ট পার্টির যে ছাত্র সংগঠন ছিল, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, সেখানে তিনি যোগদান করেন এবং এই ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে কিন্তু তার রাজনৈতিক অঙ্গনে কিন্তু পদচারণা শুরু হয়। পরে তিনি জাতীয় রাজনীতিতে ধীরে ধীরে যুক্ত হন। 1986 সালে তিনি ছাত্র রাজনীতির পরবর্তীতে তিনি কিন্তু সরকারি চাকরিতে প্রবেশ করেছিলেন। তিনি যে মূল যে রাজনীতি, তার আগে কিন্তু তিনি সরকারি চাকরিতে বেশ কিছুদিন শিক্ষকতা পেশায় ছিলেন। ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে শুরু করে ঢাকা কলেজ, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কিন্তু শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং 1986 সালে তিনি সরকারি চাকরি পদত্যাগ করেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন। 1988 সালে তিনি নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ এই যে একেবারে তৃণমূল পর্যায় থেকে আমরা দেখছি ছাত্র রাজনীতি, তারপরে তার নিজ এলাকায় তৃণমূল রাজনীতি, এরপরে তিনি সংসদ সদস্য, তারপরে মন্ত্রী, তারপরে কিন্তু ধীরে ধীরে এখন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ যে আসন রয়েছে রাষ্ট্রপতি পদ, সেটি পেতে যাচ্ছেন। অর্থাৎ দীর্ঘ এই কেরিয়ার, তার রাজনৈতিক কেরিয়ার, এটি কিন্তু বর্ণাঢ্য একটি কেরিয়ার বলা চলে তার। এবং এই বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে এবং সজ্জন রাজনীতি কিংবা তিনি স্বল্পভাষী বলেন কিংবা রাজনীতির ময়দানে তার মতো এত শিষ্টাচার, অর্থাৎ এত ভদ্র মানুষের রাজনীতি, মানে এত ভদ্র রাজনীতিবিদ কিন্তু সচরাচর দেখা যায় না, এটি কিন্তু অনেকে বলে থাকেন। সেটি আমরা কিন্তু তার যে ব্যক্তিগত রাজনৈতিক জীবন বা ছাত্র জীবন, সেটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই। এবং 1990-এর দশকের গোড়ার দিকে দেশব্যাপী এরশাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ জোরালো ছিলেন। সেই সময়ও তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। এছাড়াও পরবর্তীতে তিনি যখন বিএনপিতে যোগ দেন 1992 সালে মির্জা ফখরুলকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। অর্থাৎ তিনি কিন্তু একেবারে ছাত্র রাজনীতির ধাপে ধাপে উঠে আসা যে রাজনীতি বলা হয় রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদ, একেবারে পোর খাওয়া রাজনীতিবিদ যদি বলা হয়। তিনি জেল খেটেছেন, তিনি নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন বারবার, কিন্তু তারপরও দলকে ঐক্যবদ্ধ করে রাখার যে একটি প্রক্রিয়া ছিল, যে চেষ্টা ছিল, সেটি কিন্তু আমরা গত 17-18 বছরে আমরা দেখেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মন্ত্রিসভা, সেখানে তিনি স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পান মির্জা ফখরুল। এটি ছিল তার যে রাজনৈতিক কেরিয়ার, সেই রাজনৈতিক কেরিয়ার ধরে এই পর্যন্ত আসা, অর্থাৎ ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত আসা। আমরা যদি একটু মাঝখানে 17 বছরের যখন আওয়ামী সরকারের যখন নিপীড়ন নির্যাতন চলছিল, সেই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বড় দায়িত্ব পালন করেন। বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ অবস্থায় কারাবন্দী ছিলেন, দলের এখন যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন বিদেশে ছিলেন, লন্ডনে অবস্থান করছিলেন, অর্থাৎ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দীর্ঘদিন দলের হয়ে কাজ করেছেন। দলকে ঐক্যবদ্ধ রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর সাথে যুক্ত থেকেছেন, রাজপথে আন্দোলন করেছেন, কর্মসূচি দিয়েছেন, কারাবরণ করেছেন। সব কিছু মিলিয়ে আমরা দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বর্ণাঢ্য কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার, সেটি কিন্তু একেবারে এটি নিয়ে অনেক আলোচনা করা যায়, হয়তোবা প্রায় অনেক আলোচনাই আসবে, আমরা হয়তো সেই পুরো আলোচনায় যেতে পারছি না এই মুহূর্তে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন আর কয়েকদিন পরেই, সেটি আমরা স্পষ্ট এখন জানতে পেরেছি। এবং তিনি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে এখন, কোনো ধরনের বিভাজন যাতে না হয়, সব দলমত ঐক্যবদ্ধভাবে যাতে দেশের পক্ষে কাজ করে, সেই বিষয়টি রাষ্ট্রপতি হিসেবে তিনি যখন দায়িত্ব নেবেন, নিশ্চিতভাবে সেটি তিনি সেই দায়িত্ব তিনি তার জায়গা থেকে পালন করবেন এবং ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলার কাজে রাষ্ট্রপতি হিসেবে তিনি ভূমিকা রাখবেন। এটি কিন্তু এখন দেশবাসীর প্রত্যাশা, কারণ তিনি যে রাজনীতি করে এসেছেন এতদিন, একেবারে তৃণমূল থেকে এই পর্যন্ত, তার সেই রাজনৈতিক বর্ণাঢ্য কেরিয়ার কিংবা তার যে প্রজ্ঞা, তার যে জ্ঞান, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে তিনি দেশকে ঐক্যবদ্ধ রাখবেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখবেন, দেশের রাজনৈতিক দলগুলোর একটি বড় তিনি ঐক্যের প্রতীক হিসেবে উদাহরণ হয়ে থাকবেন। দর্শক, আজ শেষ করতে চাই এখন চলতিতে, আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন এখন টেলিভিশনের।